আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা। বর্তমান পরিস্থিতি অর্থাৎ সংকটময় মুহূর্তে তোমাদের সাথে আমরা কোনোভাবেই ব্যক্তিগত প্রতিদিন প্রতি কাজের মধ্যে দিয়ে তোমাদেরকে অনেক মিস করি, অনেক মনে করি। কিন্তু ক্লাস চলাকালীন সময়ে যেভাবে যেমন করে আমরা একসঙ্গে ক্লাস করতাম বা পার্টিসিপেশনমূলক কাজগুলো হতো, তা বর্তমানে স্থবির হয়ে গেছে। আমরা চাচ্ছি যে সময় এবং স্রোত আমরা জানি যে কারোর জন্য অপেক্ষা করে না। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যে প্রতিটি কাজ ডিসিপ্লিনের সাথে করার জন্য। সেই প্রয়াসেই আমরা এই ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে। আমরা স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ কারণে যে আমরা চাচ্ছি যে ছাত্ররা তাদের অলস সময়গুলোকে নষ্ট না করে কাজে লাগাক। তো আসো আমরা চলে আসি যে বর্তমান সময়কে মাথায় রেখে ভিডিও ক্লাসের আয়োজনে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সেই সঙ্গে সবার জন্য শুভকামনা। আমরা সবাই যেন সময়গুলোকে কাজে লাগিয়ে ক্লাসটাকে আরও উপভোগী করে তুলতে পারি। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর মধ্যবর্তী সময় আমাদের ক্লাসটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা এমন একটা পর্যায়ে আসছি যে আমাদের কিছু একাদশ অর্থাৎ ফার্স্ট ইয়ারে কিছু সিলেবাস বাকি আছে এবং সঙ্গে সেকেন্ড ইয়ারের পুরো সিলেবাসটাই বাকি পড়ে গেছে। সে অর্থে আমরা যেখান থেকে যে পর্যন্ত ছেড়েছিলাম তারপরে থেকে আমি চ্যাপ্টারটা শুরু করার চেষ্টা করছি। সে অর্থে আমি আজকে যে চ্যাপ্টারটা নিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে, খুলে গেল কেন, চতুর্থ অধ্যায় মানব শারীর তত্ত্ব এবং রক্ত সঞ্চালন। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের মূল আলোচিত বিষয় রক্তের উপাদান, রক্ততঞ্চন অথবা রক্ত জমাট বাঁধা। তোমরা বইটা তো সবাই মোটামুটি পড়াশোনা করছো, আমরা জানি যে তারপরেও আমরা চাচ্ছি যে ক্লাসগুলোকে আরও ফ্রুটফুল করার জন্য, আরও ভালো করার জন্য। মূলত মূল বইটার বিকল্প কোনো কিছুই নাই, তারপর আমরা চাচ্ছি তোমরা আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। লসিকা, হৃৎপিণ্ডের গঠন, কপাটিকাসমূহ, হৃদচক্র, পেসমেকার, মায়োজেনিক কন্ট্রোল, রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগ, হার্ট অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি। এই অধ্যায়ের মূল টপিক এই কয়টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা পরীক্ষায় সিকিউ কোশ্চেন আকারে আসে, রক্ততঞ্চন। এই অংশটা লসিকা ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে। হৃৎপিণ্ডের গঠন, কপাটিকা, আর এগুলো ছোট ছোট কোশ্চেন আকারে আসে। কার্ডিয়াক সাইকেল আমাদের জানতে হবে। মায়োজেনিক কন্ট্রোলটা পরীক্ষায় আসে, সিকিউ আকারে আসে কোশ্চেন। আর রক্তচাপ নিয়ন্ত্রণ ছোট কোশ্চেন আকারে আসে এবং হার্ট অ্যাঞ্জাইনা যে কোনো একটা রোগ পরীক্ষায় চলে আসে। আর এই অংশগুলো আমাদের জানতে হবে। সবার উপরে যে দুটো টপিক আছে যেটা বলছি রক্ত এবং রক্তের উপাদান, এই অংশগুলো মূলত এই চ্যাপ্টারের বেসিক অংশ। আমরা যত কিছুই করি না কেন ওই অংশগুলো ছাড়া পুরো চ্যাপ্টারটাকে জানা আমাদের জন্য সহজ হবে না। এই জন্য আমরা চেষ্টা করব ওই অংশগুলোকে ভালোভাবে জানার জন্য। হ্যাঁ, প্রথমে তো মনেই হবে যে এইটা এত বেশি পড়তে হয়, এত বেশি মনে রাখতে হয়। তবে পড়তে চেষ্টা করতে একটা সময় গিয়ে তোমাদের কাছে এই জিনিসগুলো অত্যন্ত সোজা হয়ে যাবে। আর আমি চাচ্ছি যে তোমরা সবসময় এই যে এত সময়গুলোকে কাজে লাগিয়ে তোমাদের পড়াশোনার স্পৃহাটা আরও বেশি বৃদ্ধি করো। আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টরা যেন কোনোভাবেই পিছিয়ে পড়ে না থাকে, তারা যেন সর্বসময় নিজেকে প্রস্তুত রাখে। এখন এই সময়ের সাথে যুদ্ধ করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আসো আমরা সবাই যেন এই চ্যাপ্টারটার সম্পর্কে আরও বেশি গভীরভাবে জানতে পারি, আমরা ভালোভাবে জানতে পারি। সেই জন্য মূলত আমি আজকে প্রথম অংশ থেকে আলোচনা করার চেষ্টা করছি এবং সঙ্গে তোমাদের সাহায্য কামনা করছি যে তোমরা যেন অবশ্যই এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো জানতে পারো। রক্ত, হ্যাঁ, প্রথম টপিক রক্ত।
রক্ত নিয়ে সর্বপ্রথম যিনি রক্ত কি রক্ত একটি তরল যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। এটা কোথা থেকে তৈরি হয়? কোন অংশ থেকে আসে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। কারণ আমরা জানি ভ্রূণের স্তর তিনটি, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। মেসোডার্মটা মাঝের স্তর, আর মাঝের স্তর থেকে শুধু রক্তই তৈরি হয় না, রক্তের সাথে কঙ্কালতন্ত্র, অধিকাংশ পেশি স্তর, পৌষ্টিক নালীর বহিরাবরণ, রক্ত সংবহনতন্ত্র, কঙ্কালতন্ত্র, লসিকাতন্ত্র, দাঁতের ডেন্টিন অংশ, সংবহনতন্ত্র, এই গুরুত্বপূর্ণ যোজক কলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। আর এই রক্তের মাধ্যমেই সারা দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা একেবারে আমাদের ব্রেনের যে সেল থেকে, ব্রেন যে নিউরন দ্বারা তৈরি আমাদের প্রত্যেকটা কোষ, খাবার, প্রয়োজনীয় পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হরমোন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, আমাদের জীবাণু প্রতিরোধ যে উপাদানগুলো সব কিছু এই রক্তের মাধ্যমেই পেয়ে থাকে। তো রক্তের মাধ্যমে যদি পেয়ে থাকে তাহলে সে অর্থে রক্ত সারা দেহে কি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে। পৌঁছে যাওয়ার এই ঘটনাটাকেই বলা হচ্ছে রক্ত সংবহন। শুধু পৌঁছায় না, আবার সেখান থেকে নিয়েও আসে। সারাটা সময় আমাদের দেহে রক্তের মাধ্যমে প্রত্যেকটা অংশে প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদান পৌঁছে দেওয়াই হচ্ছে কাজ। শুধু কি প্রয়োজনীয় উপাদান, আমাদের শরীরের ভিতর কাজ করতে গেলে অনেক ধরনের বর্জ্য উপাদান তৈরি হয়, নাইট্রোজেনাস যেটাকে বলা হচ্ছে তোমার সাবস্টেন্সেস, যেটা আমাদের শরীরের প্রয়োজন নাই, সে অংশগুলো বের করে দেয়, অর্থাৎ কিডনি পর্যন্ত বা বৃক্ক পর্যন্ত নিয়ে যায়। সে অর্থে এই রক্ত সংবহন নিয়ে সর্বপ্রথম যিনি আলোচনা করেছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। 1628 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রক্ত সংবহন সম্পর্কে উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। হ্যাঁ, এরপরে রক্ত যে যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ পাম্প বা মেশিনের মাধ্যমে, যে যন্ত্রের মাধ্যমে আমাদের সারা দেহে সংবহিত হয়, সেই গুরুত্বপূর্ণ অঙ্গটার নাম হচ্ছে হার্ট অথবা হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে আমরা জানি, আমাদের স্তন্যপায়ী প্রাণীতে গুরুত্বপূর্ণ, আমরা যে মানুষ স্তন্যপায়ী প্রাণীতে 4টা প্রকোষ্ঠ আছে। আর এই 4টা প্রকোষ্ঠের কথা উল্লেখ করেছিলেন রেমন ডি ভিউসেন্স নামক বিজ্ঞানী, এবং নালিকা সম্পর্কে উনি বলেছিলেন। রক্ত তরল যোজক টিস্যু পুরুষের দেহে সাধারণত, আমরা এটা মূল কথাগুলো বলে যাওয়ার পর আমরা মূল টপিকে চলে যাব। পুরুষের দেহে থাকে 5 থেকে 6 লিটার, স্ত্রী দেহে থাকে 4.5 থেকে 5.5 লিটার। দেহের মোট ওজনের 8% হয়ে থাকে আমাদের রক্ত। সেটা পার্সেন্টেজ করলেই হয়, মানুষ যে যত কেজি ওজনের হোক না কেন তার 8% করলেই তার শরীরে রক্তের পরিমাণটা বের হয়ে আসে। রক্ত ন্যাচারালি ক্ষারীয় হয়, তবে স্বাদে নোনতা হতে পারে বিভিন্ন অজৈব লবণ উপস্থিতির কারণে। রক্তের পিএইচ কত? 7.5 থেকে শুরু করে 4.5 পর্যন্ত। তাপমাত্রা, সজীব দেহে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুরুত্ব পানির কত? 1, আর রক্তের তার চেয়ে একটু সামান্য বেশি, আপেক্ষিক গুরুত্ব 1.065। এইগুলো আমরা এই নেচারগুলো জানলে আমরা এই জিনিসটার কোথায়, কিভাবে, কেমন করে পরিবহন করে এটা। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে এখানে, যে আমাদের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের, এটা কি বদ্ধ না এটা উন্মুক্ত, এবং সংবহনতন্ত্র কি শুধুই একটাই আছে রক্ত সংবহনতন্ত্র, নাকি আমাদের আরও রক্ত সংবহনতন্ত্র আছে? লসিকাতন্ত্র, এটাকে দ্বিতীয় সংবহনতন্ত্র হিসেবেও বলা হয়। এবং সঙ্গে আমরা মনে রাখবো যে রক্ত পরিবহনের জন্য কি আছে আমাদের দেহে, সারা দেহে যে বলা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, এই রক্ত পরিবহনের জন্য কি থাকে? বিভিন্ন ধরনের রক্তবাহিকা, যার মধ্যে 3টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব সুন্দর করে জানো এটা। সেটা হচ্ছে যে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। ধমনী আর্টারি, শিরা হচ্ছে ভেইন, আর কৈশিক জালিকা বলা হয় ক্যাপিলারি। এবং আমরা খুব ভালোভাবে যদি এই মূল বেসিক কথাগুলো না জানি, তাহলে আমরা পরবর্তী স্টেজে গিয়ে এই অংশে গিয়ে আমরা এই অংশগুলো ভালো করে জানতে পারবো না, বুঝতেও পারবো না। হ্যাঁ, এখন রক্ত নিয়ে, রক্তের গুরুত্বপূর্ণ টপিকে রক্তের উপাদানকে কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা ভাগে ভাগ করা হয়, একটা রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস এটা 2টা উপাদানে বিভক্ত করার একটা কোশ্চেন আছে, যেটা একটা গুরুত্বপূর্ণ যন্ত্র আছে, সেন্ট্রিফিউগাল যন্ত্র বা সুপার ঘূর্ণি যন্ত্র বলা হয়। এটা বলা হচ্ছে যে
3000 বার, 3000 বার করে 30 বার যদি ঘোরানো হয় তো দুইটা স্তরে বিভক্ত হয়। অপেক্ষিত হালকা যে অংশটা সেটা বের হয়ে আসে রক্তরস 55 এবং যেটা গাঢ়তর অংশ বের হয়ে আসে সেটাকে বলা হচ্ছে রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেলস 45%। এবং রক্তরসের কারণেই আমরা বলে থাকি রক্ত তরল হয়। এবং এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে তোমাদের, যে রক্ত লাল হয় এটা আমরা জানি, কিন্তু কেন হয় এটাও আমরা জানি। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে হিমোগ্লোবিনের কারণে। তোমরা ক্লাস 10 ওই অংশে পড়ে আসছো হিমোগ্লোবিন কি, শুধুমাত্র এইটুকুই জানো হিমোগ্লোবিন কি। কিন্তু হিমোগ্লোবিন মেটালোপ্রোটিন বলা হয়, এটা রঞ্জক কণিকা বলা হয়। হিমোগ্লোবিন থাকার কারণেই খুব সহজেই অক্সিজেন তোমার হচ্ছে যে লোহিত রক্ত কণিকা, অর্থাৎ কি যে কণিকাটা হিমোগ্লোবিন বহন করে তাকে আমরা বলি যে লোহিত রক্ত কণিকা বা হিমোগ্লোবিন বহনকারী কণিকা, যেটাকে বলা আরবিসি বলা হয়। এই খুব সহজেই কী করে অক্সিজেনকে অ্যাবজর্ব করতে পারে, সহজে বয়ে নিয়ে যেতে পারে এই হিমোগ্লোবিন থাকার কারণেই। আর এই হিমোগ্লোবিন প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় থাকে তোমার 16 গ্রাম। এই উপাদানের উপর নির্ভর করে যে একটা হিমোগ্লোবিনকে বলা হচ্ছে এক টাইমে এটা হিম গ্রুপযুক্ত প্রোটিনটার নাম হচ্ছে গ্লোবিন। আর এটার আরেকটা নাম বলা হচ্ছে যে এটা একসঙ্গে 4টি করে অক্সিজেন নিতে পারে, 4টি করে অক্সিজেন। একটা লোহিত রক্তকণিকা 1 আরবিসিতে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকতে পারে। শুধু তাই নয়, ধারণা করা হয় যে যদি আরবিসিতে কল্পনা করে থাকি এটাতে পানি কত ভাগ থাকে, ওয়াটার কত ভাগ থাকে, ওয়াটার থাকে তোমার 60 থেকে 70%, আর কঠিন উপাদানগুলো থাকে, কঠিন পদার্থ থাকে তোমার 30 থেকে 40%, আর যার মধ্যে হিমোগ্লোবিনই থাকে 90%। হ্যাঁ, এই অংশটুকু আমাদের একটু মনে রাখতে হবে যে হিমোগ্লোবিনটা কেন এত গুরুত্বপূর্ণ। আরেকটা কোশ্চেন মনে রাখতে হবে, হিমোগ্লোবিনের মাত্রা। আমরা এরিথ্রোসাইট পড়ার আগ সময়ে আসবো, যেটা পুরুষ দেহে সাধারণত 14 থেকে ধরতে পারি আমরা, 12 বা 14 থেকে ধরতে পারি, 14 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার। আর স্ত্রী দেহে সাধারণত কম থাকে 11.5 থেকে 14.5 গ্রাম পার ডেসিলিটার। এটা একটা মাত্রা। আমরা এই কোশ্চেন আর পরে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করব, পরে গিয়ে আরেকটু আলোচনা করব যে এটা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ। আমরা রক্তরসে চলে আসি। রক্তরস প্রায় থাকে আমাদের দেহে 3 লিটার, মোট ওজনের 5%, এবং রক্তরসের পিএইচ হয়ে থাকে 7.4 এবং এর ঘনত্ব 1.025। রক্তরস অর্থাৎ প্লাজমা, আমরা বলে থাকি এটার আরেকটা নাম প্লাজমা। যদি রক্তরসের উপাদানগুলোকে বাদ দিয়ে, প্লাজমার সাথে আরেকটা কথা মনে পড়ে গেল, বর্তমানে প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের কারণে এই প্লাজমার অংশটা কিন্তু আলোচিত বিষয়, মনে রাখতে হবে। যাদের সুস্থ হয়ে যাচ্ছে, যারা করোনার রোগী, যাদের জ্বর থেকে রিমুভ হয়ে যাচ্ছে, তাদের প্লাজমাগুলো অ্যান্টিডোট হিসেবে বা প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং ওই প্লাজমাগুলো দিয়ে যারা অসুস্থ হচ্ছেন তারা আবার সুস্থ হয়ে যাচ্ছেন, এই কথাগুলো মনে রাখতে হবে। এবং এই প্লাজমা রক্তরস থেকে অন্যান্য উপাদানগুলো বাদ দিলে যে শুধুমাত্র কোনো প্রোটিন থাকবে না, সেই উপাদানটাকে বলা হবে সিরাম। আর সিরাম নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় সেরোলজি। রক্তরসকে দুটো ভাগে ভাগ করা হয়, মূলত পানি এবং দ্রবীভূত কঠিন পদার্থ। পানি থাকে 90 থেকে 92%, আর দ্রবীভূত কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%।
দ্রবীভূত কঠিন পদার্থকে দুটো প্রধান ভাগে ভাগ করা, একটা অর্গানিক আর একটা ইনঅর্গানিক কম্পোনেন্টস। অর্গানিক কম্পোনেন্টসের মধ্যে যেটা পড়ে প্রোটিন, নন প্রোটিন এবং অন্যান্য উপাদান। প্রোটিনের মধ্যে যেটা আমরা চিন্তা করব যে আমরা মনে রাখি এফ গ্যাপ, ফাইব্রিনোজেন। এখানে একটু বললাম তো এই অংশগুলো তোমাদের এমনভাবে জড়িত যে তুমি চিন্তা না করলেও তোমার গ্লোবিউলিন, অ্যালবুমিন, তোমার এগুলো সব প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় তোমার লাগবে। এগুলো তৈরি হচ্ছে কোথায়, কোথা থেকে আসছে, কে বহন করছে, এই অংশগুলো তোমাদের জানতে হবে। ফাইব্রিনোজেন এটা মূলত প্লাজমা প্রোটিনই বলা হয়ে থাকে এদেরকে। এরা রক্ত তঞ্চনের সাথে জড়িত এবং যকৃতে তৈরি হয়। গ্লোবিউলিনের 3টা ধাপ আছে, একটা আলফা, বিটা আর একটা হচ্ছে গামা। সাধারণত গামাটা বলা হয়ে থাকে রক্ত প্রতিরোধ ইমিউনোগ্লোবিউলিন হিসেবে কাজ করে, আর বিটাটা ট্রান্সফারিন হিসেবে কাজ করে, আর আলফা গ্লোবিউলিন যকৃতে তৈরি হয়। অ্যালবুমিনটাও তোমার যকৃতে তৈরি হয়। প্রোথ্রম্বিন যা কাজ করে রক্ত তঞ্চনে, ফাইব্রিনোজেনও কাজ করে রক্ত তঞ্চনা ছেদর অনুচক্রিকার হয়ে এরা কাজ করে। আর নন প্রোটিন বলতে বোঝানো হয় ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ক্রিয়েটিনিন, এই গুরুত্বপূর্ণ উপাদান নন প্রোটিন যারা বহন করে নিয়ে যাবে কিডনি পর্যন্ত। কিডনিতে গিয়ে এই অংশগুলো গ্লোমেরুলাস অর্থাৎ বোমেন্স ক্যাপসুল বা যেটাকে বলা হয় অ্যাবজর্পশনের মাধ্যমে এগুলো আমাদের দেহ থেকে বের করে দেয়। অন্যান্য উপাদানের মধ্যে যেটা বলছি আমরা যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন, এগুলো আমাদের রোগ প্রতিরোধ 10ম অধ্যায়ে আমরা এই অংশগুলো পড়ব। ইমিউনিটি সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ যারা আমাদের বহিরাগত জীবাণুর সাথে যুদ্ধ করে, অ্যান্টিবডি, এবং যাদের উপস্থিতির কারণে অ্যান্টিবডি তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো রক্তরসী বয়ে নিয়ে যায়। এবং এখানে আরও আছে হরমোন আছে, বিভিন্ন হরমোন আমাদের শরীরে নানা ধরনের হরমোন তৈরি হচ্ছে, গ্রোথ হরমোন, হ্যাঁ, আমাদের মস্তিষ্ক থেকে প্রতিনিয়ত এবং সারা দেহের প্রত্যেকটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে প্রতিনিয়তই যে প্রাণরস যেকে বলা হচ্ছে হরমোন তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি এটাও আমাদের রক্ত দ্বারাই পরিবাহিত হয়ে সারা দেহের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশে চলে যাচ্ছে। এবং এনজাইম আছে বহিঃকরা গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হচ্ছে এটাকে বলা হচ্ছে এনজাইম। এটাও বহন করে নিয়ে যাচ্ছে আমাদের এই রক্তরস। আমরা ছোট্ট করে যদি একটা কাজের কথা মনে রাখি তোমাদের আরও বেশি ভালো মনে থাকবে যে রক্তরস আসলে আমাদের শরীরে কী কাজগুলো করে। রক্তের তরলতা রক্ষা করে, রক্ত যে নেচার তরল সেটা রক্তরসের কারণেই বোঝা যায়। এই রক্তরসের কারণে ভাসমান কণিকাগুলো, দ্রবীভূত পদার্থগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। রক্তকণিকাগুলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সঙ্গে এর সাথে গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো আছে সেগুলোও বহন করে নিয়ে যায়। খাদ্যসার পরিবহন করে। আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো কী খাই, কোন ধরনের খাবার, আমাদের খাদ্য উপাদান কয়টি? 6টি। অর্থাৎ আমরা যদি মনে করি প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, পানি, খনিজ লবণ, ভিটামিন, এগুলো সমস্ত খাদ্যসারগুলো বহন করে নিয়ে যায় এবং এগুলোই আমাদের প্রত্যেকটা কোষের সঙ্গে সংযুক্ত করা থাকে। টিস্যু থেকে বর্জ্য উপাদানগুলো রেচনের মাধ্যমে বৃক্কে নিয়ে যায়। অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ অক্সিজেনও পরিবহন করতে পারে এবং এটা আমাদের শরীরের অম্লক্ষার যেটা অ্যাসিড এবং যেটাকে বলা হচ্ছে যে বেস, ব্যালেন্স করে চলে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং এর সাথে আমাদের যে প্রতিরোধের উপাদানগুলো এরা বহন করে নিয়ে যায়, এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমরা এরপরে যে গুরুত্বপূর্ণ অংশে আসছি সেটা হচ্ছে রক্তকণিকা। 45% এবং রক্তকণিকার মধ্যে সবচেয়ে যে 90% যেটা থাকে সেটা হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। এইটাকে বলা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, আর এটাকে বলা হচ্ছে প্লাটিলেটের কথাটা তোমাদের মোটামুটিভাবে ডেঙ্গু জ্বরের কারণে বেশি আমাদের কাছে বেশি পরিচিত হয়ে গেছে। এবং এরিথ্রোসাইট যেটাকে বলা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস,
এরিথ্রোস শব্দের অর্থ হচ্ছে লাল, সেখান থেকে আসছে রেড ব্লাড কর্পাসেলস, এবং এটা দ্বি অবতলাকার, গোলাকার, এবং উভয় পাশে এরকম চাপানো থাকে, নিউক্লিয়াসবিহীন, কোনো নিউক্লিয়াস থাকে না, প্রত্যেকটা অংশে হিমোগ্লোবিন থাকে। এবং এখানে ধারণা করা হয়, ও এদের আরেকটা কথা আছে যে এদের হেমাটোপোয়েসিস, প্রত্যেকটা কণিকা তৈরির প্রক্রিয়াকে হেমাটোপোয়েসিস বলা হয়। এরিথ্রোপোয়েসিস বলা হয়েছে, একবার মেডিকেলে কোশ্চেনও আসছিল যে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, এরিথ্রোপোয়েসিস। এই শব্দগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস, এই অংশগুলো তোমাদের জানতে হবে ভালো করে। এবং এইটা বলা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ মনে রাখতে হবে, সেটা হচ্ছে এদের গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার অথবা মাইক্রন। আর পুরুত্ব বলা হয়েছে, এটা গড় ব্যাস আর এটা পুরুত্ব 2.2 মাইক্রোমিটার, এগুলো মনে রাখতে হবে। এটা অক্সিজেন পরিবহন করার ক্ষমতা রাখে এবং হিমোগ্লোবিন ধারণ করে, নিউক্লিয়াসবিহীন। এর আয়ুকাল, লাইফ স্প্যান বলা হচ্ছে যে 120 দিন। আর লিউকোসাইট, লিউকোস শব্দ থেকে আসছে। লিউকোস শব্দ কালারলেস বা বর্ণহীন, কোনো বর্ণ নাই, তবে এটার আকৃতিতে বড় এবং এদের প্রকারভেদ আছে, নিউক্লিয়াসযুক্ত। এরা কোনো অক্সিজেন পরিবহন করে না, এরা সংখ্যায় কম থাকে এবং এদের আয়ুকাল খুব কম, 5 থেকে 15 দিন, খুব বেশি হলে 20 দিন পর্যন্ত যেতে পারে। থ্রোম্বোসাইট, এটা প্লাটিলেট বা অনুচক্রিকা, এইটার কাজ মূলত রক্ততঞ্চন। আর এইটার আমরা বললাম যে অক্সিজেন এবং খুব সামান্য পরিমাণ তোমার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে, এদের কাজের মধ্যে আসছে। এবং এদের গঠনে যে অংশগুলো আসছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে যে এটা স্ত্রী দেহে এবং পুরুষ দেহে বা উৎপত্তিস্থল বলতে এদের ভ্রূণী অবস্থায় কি পরিমাণ থাকে এবং স্বাভাবিক যেটা একেবারে টিনেজার যেটাকে বলা হচ্ছে, এই সময়ে এদের উৎপত্তি অংশগুলো কোথা থেকে থাকে, এই সংখ্যাগুলো এক্সাক্ট মনে রাখা দরকার। ভ্রূণ দেহে কত পরিমাণ থাকে এদের, 80 থেকে 90 লাখ। পূর্ণাঙ্গ পুরুষ পুরুষে থাকে 54, একটু ভ্যারি করে, আগে তো 50 পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 54 এই অংশ পর্যন্ত চলে আসছে পূর্ণাঙ্গ স্ত্রীতে। 48। আর যেটা বলা হচ্ছে 18 পর্যন্ত যাদের বয়স, তাদের যে কোষ থেকে তৈরি হয় স্টেম সেল বলা হয়, এটাকে হিমাটোপোয়েসিস বলা হয়। আর হিমাটোপোয়েসিস এর কারণেই যে এই কোষগুলো যে অংশগুলো থেকে, যে পূর্ণাঙ্গ অংশগুলো থেকে তৈরি হয়, এবং যখন ভ্রূণী অবস্থায় ছিল যকৃৎ, প্লীহা, ক্ষুদ্রান্ত্র, এই অংশগুলো থেকেও তৈরি হচ্ছিল। একটা পর্যায়ে আমরা মনে রাখবো যে এরিথ্রোসাইটের পরিমাণটা কি পরিমাণ থাকলে এটার সুস্থতার নজির স্থাপন করে, বা কিসের পরিমাণ কমে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এগুলো ব্লাড কালচার বা টিস্যু কালচার এর মাধ্যমে বোঝা যায় যে সে রোগাক্রান্ত হচ্ছে বা হয়ে যাচ্ছে কিনা। সে অর্থে এখানে দুটো কোশ্চেন আছে। এখানে অ্যানিমিয়া শব্দটা অনেক পরিচিত, অ্যানিমিয়া, আর একটা হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, অ্যানিমিয়াতে বলা হচ্ছে যে যদি আমরা জানি যে 54 লাখ, এটা যদি 25% কমে যায়, অ্যানি শব্দের অর্থ থেকেই আসছে অ্যাবসেন্ট, থাকে না। ইমিয়া শব্দের অর্থ হচ্ছে রক্ত, আর পলি শব্দের অর্থ বহু, যেখানে অনেক কণিকা, অর্থাৎ 65 লাখের বেশি হতে পারে, আর 25% কমে যেতে পারে কম হলে।
কম হলে এই অংশগুলো আমাদের জানতে হবে। জানার অর্থে এগুলো ভালো করে মনে রাখতে হবে, যে এগুলো দরকার নাই বা এত বেশি মনে রাখা সম্ভব না এটা বললে হবে না, কারণ আমাদের প্রয়োজনের জন্য এই অংশগুলো। আমরা যদি এটা ভালো করে মনে রাখতে পারি, পরের অংশগুলো আরও ভালো করে জানতে পারবো। আর এইখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে এইখানে কি পরিমাণ লোহিত রক্তকণি, একটা লোহিত রক্তকণিকে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে প্রায় 120 দিনের মতো বাঁচে। তাহলে এটা কি পরিমাণ আমাদের সারা দেহে পরিভ্রমণ করে, অর্থাৎ বলছে এখানে প্রায় 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তারপরে সে তার লাইফ শেষ হয়ে যায়। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে এখানে, এদেরকে কোষ বলা হয় না কেন? এদের কোষ না বলে কণিকা বলা হচ্ছে কেন? এখানে কণিকা বলার কারণ এরা স্ববিভাজিত হতে পারে না, এরা অস্থি মজ্জা থেকে তৈরি হয়, বোন ম্যারো যেটাকে বলা হচ্ছে। এই অস্থি মজ্জা থেকে তৈরি হওয়ার ফলে এরা নিজস্বভাবে কোষ বিভাজিত হতে পারে না, যার কারণে এদেরকে কোষ না বলে আমরা কণিকা বলে থাকি। আর এই অংশে আরেকটা গুরুত্বপূর্ণ যে আমাদের রক্তের যেটাকে বলা হচ্ছে ঘনত্ব বা ভিসকোসিটি, আরেকটা বলে আমরা সান্দ্রতা, এবং ব্লাড গ্রুপিংয়ের জন্য এই কণিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর ঝিল্লিতেই অ্যান্টিজেনগুলো উপস্থিত থাকে এবং অ্যান্টিজেন উপস্থিতির কারণে আমরা ব্লাড গ্রুপগুলো পেয়ে থাকি। আমরা জানি ব্লাড গ্রুপগুলো এর আগের অধ্যায়ে, অর্থাৎ আমরা জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ে পড়েছিলাম যে আমাদের ব্লাড গ্রুপের সংখ্যা ছিল মোট কয়টি, এ এবং বি ব্লাড গ্রুপের উপর নির্ভর করে 4টা ব্লাড গ্রুপ ছিল, এ বি এবং ও ব্লাড গ্রুপ। এটাও আমাদের এই লোহিত রক্তকণিকার কারণে আমরা পেয়ে থাকি। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা প্রতি সেকেন্ডে কী পরিমাণ তৈরি হতে পারে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ এরা নিঃশেষ হয়ে যেতে পারে বা লাইফ স্প্যানগুলো শেষ হয়ে যেতে পারে। প্রতি সেকেন্ডে বলছে 20 লাখ থেকে 1 কোটি পর্যন্ত উৎপন্ন হওয়ার ক্ষমতা রাখে এবং প্রতি সেকেন্ডে এরা 20 লাখ থেকে 1 কোটি পর্যন্ত নিঃশেষ হয়ে যেতে পারে। এবং এটা আগে একটা কোশ্চেন ছিল যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শুধুমাত্র উটেই একমাত্র নিউক্লিয়াস থাকে লোহিত রক্তকণিকা, কিন্তু বর্তমানে বলা হচ্ছে এটাও ভুল। ওদের আকৃতি অন্যরকম, কিন্তু দেখা যাচ্ছে যে এদেরও নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস থাকে না। এবং সাধারণত নিউক্লিয়াস আরএনএ, গলগি বডি, এদের নিউক্লিয়াসও থাকে না, আরএনএও থাকে না, গলগি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়াও অনুপস্থিত বা দেখা যায় না। এবং ধারণা করা হয় যে অস্থিমজ্জায় নিউক্লিয়াসযুক্ত যখন লোহিত রক্তকণিকা থাকে তখন এদেরকে বলা হয় এরিথ্রোব্লাস্ট, আর যখন এটা পরিণত কোষে রূপান্তরিত হয় তখন এদেরকে বলা হয় এরিথ্রোসাইট। হ্যাঁ, এরপর এরিথ্রোসাইট আমরা মোটামুটি যেটুকু বুঝলাম, তার পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ কণিকা সেটা হচ্ছে লিউকোসাইট। আমরা হয়তো বা মোটামুটি শুনে থেকেছি যে আণুবীক্ষণিক সৈনিক, জীবাণু ধ্বংস, ফ্যাগোসাইটোসিস, এই শব্দগুলো আমাদের চেনা জানা। এই শব্দগুলোর সাথে পরিচিত যে কণিকা সেটাই হচ্ছে লিউকোসাইট। লিউকো শব্দের অর্থ আমরা আগেই বলেছি কালারলেস, সেখান থেকে নাম আসছে হোয়াইট ব্লাড কর্পাসেলস। একমাত্র রক্তকণিকা যার নিউক্লিয়াস যুক্ত সেটাই হচ্ছে লিউকোসাইট। আমরা এটাও একটা কোশ্চেন করতে পারি যে নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকা কোনটি। আমরা আরও অনেক জায়গায় আমরা টিস্যু ম্যাচিং, টিস্যু ট্রান্সফার, এগুলো অনেক কিছুর সাথে এই শব্দগুলো জড়িত। আমরা এরপরে যেটা আসছে যে লিউকোসাইটের প্রকারভেদ আছে যেহেতু, এবং এটার একটা বেসিক ধারণা যে এইটার এরিথ্রোসাইট এবং লিউকোসাইটের অনুপাতের তুলনা যদি করি তাহলে আমাদের আসে 700:1, এবং গড়ে পাওয়া যায় 4000 থেকে 11,000, গড় পাওয়া যায় প্রায় 7,500। এর গড় আয়ু বলা হয়েছে যে 1 থেকে 15 দিন, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে তো কয়েক সেকেন্ড থেকে কয়েকদিন পর্যন্ত হতে পারে। এদের হিমোগ্লোবিন থাকে না, নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেয় এবং নিউক্লিয়াস যুক্ত। এদের দুটো প্রধান ভাগে ভাগ করা হয়, একটা গ্র্যানুলোসাইট আর একটা বলা হয় অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানিউল অর্থাৎ কি দানাযুক্ত, যে দানাগুলো ফিল করানো থাকে, পূর্ণ করানো থাকে, দানা দিয়ে পূর্ণ করানো থাকে, তাদের নামের শেষে দেখব আমরা ফিল যুক্ত আছে, যেরকম ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর যাদের দানা নাই, দানাবিহীন অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট, তাদেরকে বলা হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। আমি সংক্ষেপে নাম লিখেছি লিম্ফোসাইট এল, মনোসাইট এম।
ইওসিনোফিল বলা হচ্ছে 2 থেকে 3 লোব বিশিষ্ট বড় দানা এবং নিউক্লিয়াস যুক্ত ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, হিস্টামিন তৈরি করে। হিস্টামিন আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য কাজ করে থাকে। আর বেসোফিল নীল বর্ণের নীল বর্ণের দানাদার বৃক্কাকার। এরা সাধারণত হেপারিন তৈরি করে। হেপারিনের গুরুত্বটা কেন এত বেশি? কারণ আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত প্রবাহ সব প্রতিনিয়তই চলমান। এই রক্ত জমাট যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই জন্য এরা তৈরি করে। এবং রক্ত তঞ্চনের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে কোনো জায়গা কেটে গেলে সেখানে গিয়ে হেপারিন আর অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ করে ফেলে সেটাকে অনুচক্রিকা। আর এইখানে আমরা মনে রাখবো হেপারিন বদ্ধ অবস্থায় আমাদের সারা শরীরে কোথাও যাতে রক্ত কোনো জমাট না বাঁধে সেই অর্থে কাজ করে। আর নিউট্রোফিল 2 থেকে 7 খণ্ডক বিশিষ্ট হয়, সূক্ষ্ম এবং বেগুনি রঙের দানাদার কণিকা। আমরা জানি যে এখানে নিউট্রোফিল, মনোসাইট এই দুটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে এবং লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। এরা অ্যান্টিবডি তৈরি করতে পারে এবং এদের 2 ধরনের লিম্ফোসাইট দেখা যায়, একটা বি লিম্ফোসাইট আর একটাকে বলা হয় টি লিম্ফোসাইট। আর প্লাজমাতেই থাকে, প্লাজমায় এদের রোগ প্রতিরোধের জন্য এরা কাজ করে থাকে। লিউকোসাইটোসিস সাধারণত পরিমাণ যদি বেড়ে যায় যা আছে তার থেকে, তখন যে সমস্যার সৃষ্টি করছে লিউকোসাইটোসিস বলা হয়। আর যদি সংখ্যায় কমে যায়, অর্থাৎ এদের কণিকাটা কমে যায়, সংখ্যা অধিক থাকলে, শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে অধিক থাকলে তাকে বলে লিউকোসাইটোসিস, আর স্বাভাবিকের থেকে কমে গেলে তাকে বলে লিউকোপেনিয়া। এবং রক্তের ক্যান্সারকে বা ব্লাড ক্যান্সারকে বলা হয় লিউকেমিয়া। হ্যাঁ, মূলত আমাদের লিউকোসাইট সম্পর্কে এটুকু জানলে, মোটামুটি মনে রাখলে আমাদের অনেক উপকার হবে। এবং এই তথ্যগুলো তোমরা বারবার মনে করো, বারবার লেখার চেষ্টা করো, বারবার পড়ার চেষ্টা করো। পরবর্তীতে বুঝবে যে এই অংশগুলো অন্যান্য চ্যাপ্টারে গিয়ে কীভাবে প্রভাব ফেলে। অর্থাৎ কি আমরা 10ম চ্যাপ্টারটা পুরোটাই লিউকোসাইট নিয়ে, অর্থাৎ কি WBC নিয়েই কাজ, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, হ্যাঁ ওখানে কুফার সেল, সমস্ত যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এই নিয়ে ডিটেলস আলোচনা হবে একটা চ্যাপ্টারের উপর। এরপরে যে অংশে আসছে থ্রম্বোসাইট বা প্লাটিলেট, এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা আমাদের বলা হচ্ছে যে এটার পরিমাণটা থাকে কত, আড়াই থেকে প্রায় লাল অস্থি মজ্জার বড় মেগাক্যারিওসাইট কোষ থেকে তৈরি হয় এদের ক্ষুদ্রতম গোল কণিকা। তবে অনেক সময় ধারণা করা হয় এদের নিউক্লিয়াস থাকে না, দানাদার। ধারণা করা হয় যে শ্বেত রক্তকণিকা থেকেও তৈরি হয়। এদের গড়ায়ু হচ্ছে 5 থেকে 10 দিন গড়ায়ু ধারণা করা হয়। এবং এদের প্রধান রাসায়নিক উপাদান সেফালিন এবং নামক ফসফোলিপিড এবং প্রোটিন। এদের পরিমাণটা থাকে প্রায় 2.5 থেকে 5 লক্ষের মতো। এরা রক্ততঞ্চন ঘটায় এবং হিমোস্ট্যাটিক প্লাক গঠন করে রক্তক্ষরণ প্রতিরোধ করে। এবং এদের রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করার ক্ষমতা রাখে। সেরোটোনিনকরণ করে, যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাতকেও কমিয়ে ফেলে। সেখান থেকে এর গুরুত্বপূর্ণ উপাদান থ্রোম্বোসাইট। আর একটা ডেঙ্গু জ্বরের সময় আমরা মনে রাখি যে সেইখানে এই কিভাবে এদের সংখ্যা কমিয়ে ব্রেইন হেমোরেজিক, অর্থাৎ কি রক্তক্ষরণ যেটা ঘটায়, এটাও ঘটাইতে পারে। তাহলে আমরা মোটামুটি রাখলাম যে এটার কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা রোগ প্রতিরোধ অর্থাৎ জীবাণু ধ্বংস বা প্রহরী কোষ বলে থাকি। আর এটার মূলত কাজ কি রক্ততঞ্চন ও রক্ত জন বাঁধাতে সাহায্য করে। তবে এটার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে রক্ততঞ্চন। রক্ততঞ্চনের জন্য মোট 13টি ফ্যাক্টর কাজ করে। আমাদের মনে রাখতে হবে মোট 13টি ফ্যাক্টর। 13টি ফ্যাক্টরের মধ্যে 4টা জিনিস মনে রাখতে হবে, যে একটা ছন্দ আছে, ফুল করে টুক করে, একটা হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে প্রোথ্রম্বিন, টুপ করেতে থ্রোম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম।
মূলত এই 4টি উপাদান 4টি ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তাহলে এই রক্ত তঞ্চন ঘটানোর জন্য সময় লাগে 1 থেকে 4 মিনিট, খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট। আর এই 4টি উপাদানে যে কোনো একটি উপাদান বা 2টি উপাদানের অনুপস্থিত থাকলে রক্ত তঞ্চনে অনেক বেশি সময় নেয় এবং সেক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। আমরা বলি রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলতে আমরা কি বুঝি? রক্ত তঞ্চন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের ক্ষতস্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি রক্ত তঞ্চন। এখানে মূলত 13টি ফ্যাক্টর কাজ করে। 1 নম্বর ফ্যাক্টর ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন। 4 নম্বরটা বলা হচ্ছে ক্যালসিয়াম। 5 নম্বরটা লেভাইল ফ্যাক্টর অথবা প্রো অ্যাক্সিলারিন। 6 নম্বরটা অ্যাক্সিলারিন। 7 নম্বরটা স্টেবল ফ্যাক্টর অথবা প্রোকনভার্টিন। আর 8 নম্বরটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আমরা 9 অধ্যায়ে পড়ে আসছি। জিনতত্ত্ব বিবর্তন 11 অধ্যায়ে পড়ে আসছি। আর তোমার 11 নম্বর ফ্যাক্টর ক্রিসমাস ফ্যাক্টর। 9 নম্বর ফ্যাক্টর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। 10 নম্বরটা বলা হয় স্টুয়ার্ট ফ্যাক্টর। 11 নম্বর 10-10-এর পর 11 প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, যেটাকে বলা হয় ফ্যাক্টর। আর 12 নম্বর ফ্যাক্টরটাকে বলা হয় হ্যাগম্যান ফ্যাক্টর। আর 13 নম্বরটাকে বলা হয় ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এতগুলো ফ্যাক্টর তোমাদের মনে রাখার দরকার নেই, গত এডিশনের বইতে ছিল, কিন্তু তোমাদের এডিশনের বই আবার এটাকে অমিট করে দেওয়া হয়েছে। আমি শুধু যেটুকু বলবো যে রক্ত তঞ্চনের ক্ষেত্রে এই 13টি ফ্যাক্টর একটা নির্দিষ্ট সময় ফ্রিকোয়েন্সে কাজ করে। কোনো ক্ষতস্থান কেটে গেলে কেটে যাওয়ার স্থানে থ্রোম্বোপ্লাস্টিনগুলো অবমুক্ত হয়, বিদীর্ণ হওয়ার পর এখানে সর্বপ্রথম যে এনজাইমে রূপান্তরিত হয় থ্রোম্বোসাইট, সেটার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিনের সঙ্গে এসে যুক্ত হয় ক্যালসিয়াম আয়ন এবং যুক্ত হয় নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন, এটি রক্ত আমিষ বা প্লাজমা প্রোটিন, যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে যার নাম হচ্ছে থ্রোম্বিন। অর্থাৎ নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে থ্রোম্বিন নামক এনজাইমে রূপান্তরিত করে। আর এর সঙ্গে এসে যুক্ত হয় রক্ত আমিষ অথবা প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন। আর এই থ্রোম্বিন এনজাইমের সাথে রক্ত আমিষ ফাইব্রিনোজেন এসে যুক্ত হয়ে তৈরি করে ফাইব্রিন মনোমার। আর এই একটি ফাইব্রিন মনোমার এবং অসংখ্য ফাইব্রিন মনোমার মিলে তৈরি করে ফাইব্রিন জালক। আর এই ফাইব্রিন জালক যখন আসে সেখানে আবদ্ধ হয় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এবং এর ফলে রক্ত জমাট বেঁধে যায়। আর এই পুরো প্রক্রিয়াটার সময় নেয় কত? 1 থেকে 4 মিনিট অথবা খুব বেশি হলো 4 থেকে 5 মিনিট। আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য তোমাদের শুভকামনা থাকলো এবং সেই সঙ্গে আমরা আরও বেশি প্রস্তুতি নিব এবং আরও বেশি জানার চেষ্টা করব আর ভালোভাবে পড়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।